ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য আসাম, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আর যেই জাতির রক্তে স্বাধীন হয়েছে ভারত, সেই জাতির নাম বাঙালি। সেই জাতির সন্তানদের ক্রমাগত অত্যাচার করছে দিল্লি, হিন্দি সাম্রাজ্যবাদ এবং বাঙালির শত্রুরা। তাদের চোখে রাষ্ট্রদ্রোহী হলো রবীন্দ্রনাথ ঠাকুর এবং রাষ্ট্রদ্রোহী দুই বাঙালি শহীদ প্রদীপ কর ও ক্ষিতীশ মজুমদার। আজকে বাঙালির রক্তে যে স্বাধীন হয়েছে যে ভারত, সেখানে বাঙালির রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত হবার দিন। কথাটা কি বললাম সেটা আরেকবার বলি। আজকে বাঙালির রক্তে স্বাধীন ভারতবর্ষে বাঙালি জাতির রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত হবার দিন। ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য আসাম, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটি কংগ্রেস পার্টির, আসামের কংগ্রেস পার্টির একটি মিটিংয়ে একজন বাঙালি গেয়েছিলেন, এক দু লাইন গেয়েছিলেন। সেই কারণে সেই ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহর মামলা রুজু করা হয়েছে। কথাটা ঠিক শুনলেন। রবীন্দ্রনাথ যে গান লিখেছিলেন ব্রিটিশ বিরোধী সংগ্রামের সময়, ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের সময়, বাঙালি জাতীয়তাবাদের উজ্জ্বল সময়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, যে আন্দোলনকে ভারতের স্বাধীনতার দিকে এগিয়ে যাবার যে পথ, সেখানে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে চিহ্নিত করা হয়। যে কোনো ইতিহাস বই এখনো পর্যন্ত, সেই ইতিহাস বই খুললে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়ার জন্য সেই বাঙালির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করা হয়েছে। ঠিক শুনলেন, রাষ্ট্রদ্রোহিতা। এর আগেও রবীন্দ্রনাথের গান গাওয়াকে রাষ্ট্রদ্রোহ মনে করা হতো। কোথায়? পাকিস্তানে। পূর্ব পাকিস্তানে যখন বাঙালিরা রবীন্দ্রসঙ্গীত গাইতেন, যার মধ্যেই আমার সোনার বাংলাও ছিল, তখন বাংলা ও বাঙালির শত্রু পাকিস্তান সরকার এবং বাংলা ও বাঙালির শত্রু তথা পাকিস্তানের দোসর জামাতে ইসলামী রবীন্দ্রনাথের গান গাওয়াকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে চিহ্নিত করেছিলেন। আজকে 2025-এ অক্টোবর মাসে জগদ্ধাত্রী পুজোর সময় বাঙালির রক্তে স্বাধীন এই ভারতবর্ষে রবীন্দ্রনাথের গান গাওয়ার জন্য রাষ্ট্রদ্রোহিতা মামলা করা হয়েছে বিজেপি শাসিত আসাম রাজ্যে, এবং তার নির্দেশ দিয়েছে সেখানকার মুখ্যমন্ত্রী। ওটা খুব সাধারণ বিষয় নয়, খুব সাধারণ বিষয় তো এটা নয়। যেহেতু একটা কথা তাহলে বলি, যার গান গাওয়া, যে গান গাওয়াই রাষ্ট্রদ্রোহিতা, যে গানটি গাওয়াই রাষ্ট্রদ্রোহিতা, তাহলে সেই গান যে লিখেছে সে রাষ্ট্রদ্রোহী নয়? একটা খুব সহজ প্রশ্ন করছি। রবীন্দ্রনাথের গান গাওয়া যদি আজকে ভারতবর্ষে রাষ্ট্রদ্রোহিতা হয়, তাহলে রবীন্দ্রনাথ কি রাষ্ট্রদ্রোহী নন? আমি প্রশ্ন করতে চাই। গানটা যে লিখেছে, গানের কন্টেন্ট, গানের শব্দ, গানের কথা, এইগুলোই তো কেউ উচ্চারণ করেছে বলে সে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে তার বিরুদ্ধে। তাহলে রবীন্দ্রনাথের গান গাওয়া যদি রাষ্ট্রদ্রোহিতা হয়, রবীন্দ্রনাথ তাহলে তো আমরা রাষ্ট্রদ্রোহী ছিলেন আজকের ভারতবর্ষে, ছিলেন না? একটু আমি প্রশ্ন করছি, আপনার কি মনে হয় রবীন্দ্রনাথ কি রাষ্ট্রদ্রোহী ছিলেন? আমার তো যুক্তিতে একদম তাই মনে হচ্ছে। যার গান গাওয়াই রাষ্ট্রদ্রোহিতা, সেই গান যে লিখেছে সে তো রাষ্ট্রদ্রোহী অবশ্যই। আমি গর্বিত, আমি সেই রবীন্দ্রনাথের জাতির একটা মানুষ, আমি বাঙালি, আমি খুব গর্বিত। ঠিক আছে, এটা জানিয়ে দেওয়া দরকার। আমরা যে কাউকে নিয়ে কথা বলছি না। আবার
এই যে রাষ্ট্রদ্রোহিতা, বাংলা বলার জন্য, বাংলায় একটি গান গাওয়ার জন্য, বাঙালির শ্রেষ্ঠতম কবি তার গান গাওয়ার জন্য স্বাধীন ভারতে যখন রাষ্ট্রদ্রোহী তার মামলা দেওয়া হলো, তাও আবার কোনো র্যান্ডাম নয়, আসামে সেখানকার সর্বোচ্চ স্তর থেকে, বিজেপি শাসিত যে আসাম, বাংলা ও বাঙালির শত্রু বিজেপির শাসিত যে আসাম, তখন পাশাপাশি আরো অনেকগুলো ঘটনা ঘটছে। এই যে বাংলা ভাষায় গান গাওয়া, রবীন্দ্রনাথের গান গাওয়া, এটা রাষ্ট্রদ্রোহিতা। কেন? কারণ গানটা বাংলায়। রাষ্ট্রদ্রোহী রবীন্দ্রনাথ, তার রাষ্ট্রদ্রোহী গান, বাঙালি কবি রবীন্দ্রনাথ, তার বাংলায় লেখা গান, তার সেই বাংলায় লেখা গান আরেকজন বাঙালি বাংলায় গেয়েছেন, এই সকলে তো রাষ্ট্রদ্রোহী। এবং এই রাষ্ট্রদ্রোহিতাটার চর্চা তো অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। যখন পশ্চিমবঙ্গের বাঙালিকে বারবার বাংলাদেশি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বাঙালিকে যখন বারবার বাংলাদেশি বলা হয়েছে, তখন যখন আমাদের বেনাগরিক বলা হয়েছে, আমাদের জীবনই তো, আমাদের জীবন যাপন, আমাদের অস্তিত্বই রাষ্ট্রদ্রোহিতা হয়ে গেছে। যেন ভারতবর্ষের বাঙালির অস্তিত্বই কি রাষ্ট্রদ্রোহিতা? ভারতবর্ষে বাঙালি যদি বাঙালি হিসেবে থাকে, তাহলে কি বাঙালি রাষ্ট্রদ্রোহী? ভারতবর্ষে বাঙালি যদি বাংলা বলে, তাহলে কি সে রাষ্ট্রদ্রোহী? আমি এই প্রশ্নগুলো খুব গভীরভাবে করছি এবং সকলকে এই প্রশ্নগুলো গভীরভাবে ভাবতে বলছি। তার কারণ মানে ছেড়ে 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 এখন আর আমাদের ছাড় দেওয়ার ক্ষমতা নেই, এখন আক্রমণ হচ্ছে। এবং যে সময় রবীন্দ্রনাথের গান গাওয়ার জন্য বাঙালির রক্তে স্বাধীন ভারতে আরেকজন বাঙালি রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত হচ্ছেন আইনিভাবে, বিজেপি সরকারের সর্বোচ্চ স্তর থেকে কেস রুজু করে, ঠিক সেই সময় আমরা পেয়ে গেছি দুইজন রাষ্ট্রদ্রোহী শহীদকেও। হ্যাঁ, দ্রোহ তৈরি করে শহীদ, দ্রোহ তৈরি করে শহীদ, দুইজন শহীদ। আমি আপনি যারা যারা এই ভিডিও দেখছেন, তাদের বয়স যা, আমাদের দুজনেরই বয়সের থেকে একটু বেশির দিকেই বয়স। একজন প্রদীপ কর, আর একজন ক্ষিতীশ মজুমদার, ঠিক আছে? এবং আকাশ পৈতুন্ডি বলছে আজ আবার মেদিনীপুরে আরেকজন, তার নামও আমি জানি না। রাষ্ট্রদ্রোহী বাঙালি শহীদের সংখ্যা বাড়ছে, রাষ্ট্রদ্রোহী রবীন্দ্রনাথের এই মাটিতে। এবং কতটা লজ্জার কথা জানেন? আপনি হয়তো নাও জানতে পারেন যে বাঙালির কবি রবীন্দ্রনাথ তার আমার সোনার বাংলা গাওয়ার জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে একজনকে। এবং একই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো গৌরব গগৈ মহাশয়কে, ওই রাজ্যেরই, যিনি বলেছেন যে এটা বিজেপির যে চরম বাংলা ও বাঙালি বিরোধী ও বাংলা ভাষা বিরোধী যে মনোভাব, তার প্রকাশ। ধন্যবাদ জানাবো। কিন্তু আমি ফিরে আসতে চাই খবরের দুনিয়াতে। এই যে আপনি হয়তো জানতেন না যে আজকে রবীন্দ্রনাথের গান গাওয়ার জন্য ভারতবর্ষে যে গেয়েছে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। আপনি জানতেন না। কেন জানবেন? রবীন্দ্রনাথের মাটিতে এই পশ্চিমবঙ্গে এই এতগুলো যে দালাল বদমাইশ, যারা পয়সা দিয়ে চ্যানেল খুলে রেখেছে, এই এবিপি, এই রিপাবলিক, এই TV9, এইসব যেগুলো বদমাইশ পাজির পাজারাগুলো, তারা তো আজ সন্ধেবেলা, আজ রাত্রির বেলা আপনাকে অন্য কিছুতে বুঁদ করে রেখেছিল। আপনাকে তারা জানায়নি যে আজকে বাঙালির রক্তে স্বাধীন ভারতবর্ষে রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ বিরোধী গান গাওয়ার জন্য একজন বাঙালিকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। কিন্তু আপনি হয়তো একটা জিনিস জেনে গেছেন, ইতিমধ্যে জেনে গেছেন। এই যে ফোন নিয়ে টুকটুক করছেন না, এই ফোন নিয়ে টুকটুক করতে একটা জিনিস জেনে গেছেন। কি জেনে গেছেন বলুন তো? এইটা জেনে গেছেন। কি দেখছেন? এটা কি দেখছেন? এখানে দেখছেন কটা আঙুল, কিন্তু মানে
এই হাত কিন্তু আঙুল নেই, এটা খুব মিম পেয়ে গেছেন। মানে আপনি জেনে গেছেন যে প্রদীপ কর, যিনি একজন রাষ্ট্রদ্রোহী বাঙালি শহীদ, যিনি লিখে গেছেন তা আত্মহত্যার সময় যে তিনি এনআরসি এটার জন্য আত্মহত্যা করলেন, এনআরসি এসআইআর এর জন্য, এই 28 আগস্ট। আপনি জেনে গেছেন, অন্তত আপনাকে জানানো হয়েছে সেরকম, যে প্রদীপ কর বোধহয় ওরকম কিছু লেখেনি, কারণ তার তো আঙুলই ছিল না, তার তো আসলে আঙুলই ছিল না, এসব আঙুলগুলো ছিল না। ঠিক আছে, এসব আঙুলগুলো না থাকলে না এইটা থাকে। প্রদীপ কর কোনো এক জায়গা থেকে আমাদের ক্যাঁচকলা দেখাচ্ছে যে আমি তো অন্তত নিজে বাঁচলাম, আমি কখন শহীদ হব। আর এই তোরা যারা বললি আমি ওটা লিখিনি, আমার তো আঙুলই নেই, তোরা তোদের মরার মুহূর্ত তোরা ঠিক করতে পারবি না। বুড়ে আঙুল দেখাচ্ছে বাঙালিকে, ভাবতে পারছেন? সেইটা কিন্তু আপনার কাছে পৌঁছে গেছে, আপনার কাছে পৌঁছে গেছে যে এটা বোধহয় এরকম কিছু ঘটেনি, আসলে এরকম কিছু জিনিস ঘটেইনি, এটা আপনাকে ভুল বোঝানো হচ্ছে, বুঝতে পেরেছেন তো? একদম ভুল বোঝানো হচ্ছে। আমি আপনাকে বলি প্রদীপ কর সম্বন্ধে কিছু কথা। প্রথম কথা, যে নোট বইটা যেখানে প্রদীপ করের হস্তাক্ষরে এই কথাটা লেখা ছিল, ঠিক আছে, সেই নোট বইটা সে বহুদিন মেনটেন করতো। এটা হঠাৎ একখানা কাগজ পাওয়া গেছে, ওই সিনেমার মতো একটা কাগজের টুকরো, ঠিক আছে, যাতে কিনা এরকম একটা কাগজের টুকরো পাওয়া গেছে বডির পাশ থেকে, এরকম না, ওই নোট বই তিনি বহুকাল মেনটেন করতেন। ওই নোট বইতে তার অনেক আগের সব কথা লেখা আছে, বহুদিন ধরে নোট বইটা মেনটেন করতেন। এবং পরিবার থেকে কনফার্ম করা হয়েছে যে হ্যান্ডরাইটিংটা প্রদীপ করে, যদিও পরিবার থেকে কনফার্ম করাটা কেউ যদি বিশ্বাস না করেন তাহলে অবশ্যই হ্যান্ডরাইটিং এক্সপার্ট থেকেও কনফার্ম করানো যেতে পারে। কিন্তু কত লজ্জার এই যে কথাগুলো বলছি না, তার কারণ আপনি হয়তো যাদের সিনেমায় দেখে হাসেন, সেই রুদ্রনীল ঘোষ, অথবা যে লোকেদের দেখে মাঝে মাঝে হিন্দু হিসেবে একটা জোর পান, মনে মনে পেতেই পারেন, সেরকম অনেক নেতা, তারা আপনাকে শিখিয়েছে যে ওগুলো মিথ্যে কথা, ওগুলো পলিটিক্স, সব ওগুলো আঙুল নেই তো লিখবে কি করে, এই আঙুল নেই। তার সে লিখতে পারতো, প্রথম কথা জেনে নিন। তার ডান হাতে এই আঙুলটি ছিল, রিং ফিঙ্গার যেটা, এই আঙুলটি, আর তার এই আঙুলটি ছিল, ঠিক আছে। এটা পার্শিয়াল কাটা ছিল, মানে পুরোপুরি কাটা ছিল না। এবং যে কোনো এরকম যাদের হয় তারা আস্তে আস্তে স্কিল ডেভেলপ করে, কি করে ধরবে, কি করে লিখবে। ফলে তার হাতের লেখা খুব সুন্দর ছিল না, ঠিক আছে, কি সুন্দর হাতের লেখা না, ওরকম ছিল না। আমাদের এই রাষ্ট্রদ্রোহী শহীদ প্রদীপ করের হাতের লেখা খুব ভালো ছিল না। ক্লাস 4 অব্দি পড়েছিলেন। বিদ্যাসাগরের জাতির সন্তান, রাষ্ট্রদ্রোহী কবি রবীন্দ্রনাথের জাতির সন্তান প্রদীপ কর বাংলা ভাষা পড়েছিলেন, ঠিক আছে, এবং লিখে গেছিলেন এবং লিখেছেন। অনেক ছবি আছে পরিবারের কাছে যেখানে প্রদীপ কর তার এই যে ডান হাত, ঠিক আছে, নানা রোজকার কাজে ব্যবহার করছেন। ইনফ্যাক্ট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা প্রপার্টি ট্রানজ্যাকশন, অর্থাৎ একটি সম্পত্তি বিক্রি বা ইত্যাদি ভাড়া, মানে প্রপার্টি ট্রানজ্যাকশন যেরকম হয় কোর্টে, তার জন্য কোর্টের দস্তাবেজও এই বছর প্রথম দিকে 2025 সালের প্রথম দিকে সই করেছেন প্রদীপ কর। তার ওই যে দুটো আঙুল দিয়ে তিনি যে ব্যবহার করতে পারতেন, যে হাত দিয়ে উনি লিখে গেছেন যে এই এনআরসি এসআইআর এইটার ফলে বাঙালি জাতিকে এবং বিশেষ করে পূর্ববঙ্গের হিন্দু বাঙালি উদ্বাস্তু যারা, তাদের মনে যে কি ত্রাস সৃষ্টি করা হয়েছে, আসলে তাদের জন্যই তো, তাদেরকে ধ্বংস করার জন্যই তো করা হয়েছে, বাঙালি জাতিকে ভারতে ধ্বংস করার জন্য করা হয়েছে, তার জন্যই যে, ঠিক আছে, এই ত্রাস যে সৃষ্টি করা, সেই কারণেই তিনি মারা গেছেন। আমরা অনেক সময় বলি না টেনশনে, ঠিক আছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, অনেক কথা আমরা বলি মাঝে মাঝে, টেনশনে এই হয়ে গেছে, টেনশনে তাই হয়ে গেছে।
আমি এর আগে এরকম একজন আত্মহত্যা করতে গেছিলেন, আত্মহত্যা করেও ছিলেন আমাদের এই টালিগঞ্জে। আমি তখন তখন শুনেই আমরা চলে গেছিলাম, আমি এবং আমাদের অরিন্দম চ্যাটার্জি, তখন কলকাতা জেলা সম্পাদক, সে কৌশিক মাইতি শীর্ষ পরিষদ সদস্য সাংগঠনিক সম্পাদক, আমরা সকলে চলে গেছিলাম। এবং সেখানে পরিবারের থেকে তার শেষ কদিন এই টেনশন বাড়তে 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 কোথায় পৌঁছেছিল এটা বয়ান করেছেন। আমার আগের তখন ভিডিও ছিল, জানি না এখন এই ফেসবুক বলছে আগের লাইভ সব নষ্ট করে দিয়েছে, সেগুলো কোথায় আছে কি আছে জানি না। এগুলো তো আপনার এই 24 ঘন্টার আনন্দ, এবিপি আর রিপাবলিক আর TV9 তো থাকবে না। হয়তো বাঙালি জাতির জন্য গুরুত্বপূর্ণ দলিল ছিল এগুলো। আমাদের বাংলা পক্ষ তরফ থেকে আরো সিরিয়াস হতে হবে, আমরা যে কাজগুলো করছি সেগুলোর দস্তাবেজ রাখা। কিন্তু যেটা বলছিলাম, সেও কিন্তু একা নয়। এই পশ্চিমবঙ্গে NRC আতঙ্কে, হ্যাঁ নেতাজি নগরে অন্তত 20 জন আত্মহত্যা করেছে অলরেডি, অন্তত 20 জন। এই সংখ্যাগুলো নিয়ে ব্যাপারটা 24-25-এ পৌঁছে যাচ্ছে, অন্তত 24-25-এ পৌঁছে যাচ্ছে। আসামে শতাধিক আত্মহত্যা করেছে, শতাধিক। তাদের সকলের নাম আমরা বাংলা পক্ষ বিরাট ফ্লেক্সে টাঙিয়েছিল। তাদের মধ্যে 2-1 আত্মহত্যা করেছিল, একজন আমার নামটা মনে নেই। নামগুলো যখন সংখ্যা হয়ে যায় নিজের জাতির, রাষ্ট্রদ্রোহী তো, তাই না? গোলাটা লম্বা মতো হয়ে গেছিল, সেরকম ঘোড়ার মতো। সেই ছবি দেখালে হয়তো এখানে আবার সেই যেন সব রেস্ট্রিকশন পড়ে যায়, সেই হবে হয়তো। এবং আরেকজনও চলে গেছেন, আরেকজন রাষ্ট্রদ্রোহী শহীদ তৈরি হয়েছে। তাকে দেখতে কেমন আমার আপনার অনেকের কেমন যেন মানুষটাকে দেখে লাগছে। বীরভূমে থাকতেন ক্ষিতীশ মজুমদার, 90 বছর বয়স। চেহারাটা দেখুন। আমরা অনেকে 90 বছর বয়স অব্দি বাঁচতে চাই, জানেন তো। ওপার থেকে আসে উদ্বাস্তু হিন্দু বাঙালি, ঠিক আছে। দেখুন ধার্মিক মানুষ, কোনটি পরে রয়েছেন, মাথায় টিকে, বৈষ্ণব মনে হচ্ছে। ক্ষিতীশ মজুমদার, 90 বছর বয়স। পৃথিবীতে 90 বছর বয়সে কেউ রাষ্ট্রদ্রোহিতা করেছে? 90 বছর বয়সে কেউ শহীদ হয়েছে? আমি জানি না, কিন্তু আমি গর্বিত যে আমি রাষ্ট্রদ্রোহী শহীদ ক্ষিতীশ মজুমদারের জাতির। আমি গর্বিত যে আমি রাষ্ট্রদ্রোহী, এই 2 আঙুল দিয়ে, ঠিক আছে, একদম চিনিয়ে দেওয়া বাংলা ও বাঙালির শত্রুদের সেই রাষ্ট্রদ্রোহী প্রদীপ করের জাতির আমি একজন। আমি গর্বিত। আমি গর্বিত যে আমি রাষ্ট্রদ্রোহী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জাতির। আমি গর্বিত যে যিনি সেই গানটা লিখেছেন এবং কেসটা খেয়েছেন, ঠিক আছে, আমি তার জাতির। এখনো পর্যন্ত এই বাংলাদেশি 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 বাংলাদেশি, বাঙালি মানে বাংলাদেশি, বাংলা বলে বলে বাংলাদেশি, এই করে করে যেটা হয়েছে তার একখানা NRC CA, বাংলা বলছে মানে বাংলাদেশি, বাঙালি বাংলাদেশি, বাংলা বল না হয় বাংলাদেশ চলা যাও, ঠিক আছে, ইত্যাদি, এই সব কিছু করে একটা সামারি দিই। আসামে NRC হয়েছে, 12 লাখ হিন্দু বাঙালি আর 5 লাখ মুসলমান বাঙালি, তাদের বেনাগরিক ঘোষণা করা হয়েছে। 200-র মতো এখন টোটাল বাঙালি তারা খুন করেছে, তাদের ভারত সরকার। আত্মহত্যা আসলে করেছে, করেছে আত্মহত্যা, এগুলো আসলে খুন, ঠিক আছে। ডিটেনশন ক্যাম্পে গেছে অসংখ্য, অধিকাংশ হিন্দু বাঙালি। ভোটার বলে, ডাউটফুল ভোটার বলে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে। এখন SIR নয়, সব আগে বাঙালির এগেনস্টে আগে থেকে করা হয়েছে। কিন্তু বাঙালি, তুমি তো আর অন্যান্য জায়গার বাঙালির তো খোঁজ রাখোনি,
আমি খোঁজ রেখে কেস খেয়েছিলাম, কিন্তু যাই হোক, তো সেইখানে সে ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গ আত্মহত্যা হয়েছে, এখানে প্রায় সকলে হিন্দু বাঙালি যারা আত্মহত্যা করেছেন, এবং ভারত জুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকরা, ব্যবসায়ীরা বাংলাদেশি টার্গেট করে তাদের বলে মারধর করা হয়েছে। যারা খুন হয়েছে তাদের অধিকাংশ মুসলমান বাঙালি, কিছু হিন্দু বাঙালি। যাদের তাড়ানো হয়েছে, মারধর করা হয়েছে, অধিকাংশ মুসলমান বাঙালি, কিছু হিন্দু বাঙালি। মোটামুটি 80-20 রেশিওটা। এই হলো সামারি মোটামুটি। আর এই সামারির বাইরেও আরেকটা সামারি আছে। এই প্রত্যক্ষভাবে যে বাঙালিকে ফরেনার, বাঙালি, বাংলা বলা মানে রাষ্ট্রদ্রোহ, বাংলা বলা মানে আসলে যেন আপনি একটা ভারত বিরোধী একটা কাজ করে ফেলছেন, এই জায়গাটার, এটার যারা ক্রীড়নক, যারা এই জালটা তৈরি করেছে, সেই হিন্দি সাম্রাজ্যবাদীরা, তারা তো প্রতিটি ক্ষেত্রে আক্রমণটা তো ওই নামটা দিয়েও করে না। সেইটা গুনলে সংখ্যাটা কোথায় দাঁড়াবে আমরা জানি না। বাংলা এবং বাঙালি ভারতবর্ষে ধ্বংস হবার জন্য মারা যায়নি, ঠিক আছে? একদমই ভারতবর্ষে একদমই ধ্বংস হবার জন্য মারা যায়নি, ঠিক আছে? এবং যে কথাটা শেষে বলতে চাই, প্রতিবাদের ব্যাপার এখন নেই। প্রতিবাদ করবে, ধরুন অনেকে বলছে একটা মিছিল হোক, ঠিক আছে, কলকাতায় কয়েক হাজার লোকের একটা মিছিল হবে। বাংলা ও বাঙালির শত্রুদের মনে ভয় ঢোকানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? এটাই দরকার, ভয়। পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা ও বাঙালির শত্রুদের মনে ভয় ঢোকাতে হবে, এটাই আমাদের বাঁচার পথ। আমাদের কারোর কাছে প্রমাণ কিছু নেই, করার কিছু নেই। রবীন্দ্রনাথের কাছে কারুর প্রমাণ, মানে রবীন্দ্রনাথের বিষয়, রবীন্দ্রনাথ কি ছিলেন, এই যে এখনো বলছি না বঙ্গভঙ্গ বিরোধী গান, এর মধ্যেও কোথাও একখানা ওই ব্যাপারটা হয়ে যাচ্ছে যে ওই আর কি বোঝানোর চেষ্টা করছে, যদি বঙ্গভঙ্গ বিরোধী গান না হতো তাহলে, আচ্ছা যদি রবীন্দ্রনাথের গান না হতো তাহলে তাহলে বাংলা গান গেয়েছে বলে। অথচ দেখুন তো কদিন আগে কত বাঙালি কাঁদলো, আসামে একজন গান গাইতেন, তিনি মারা গেছেন বলে। আজকে রবীন্দ্রনাথের গান আসামে গাওয়া হচ্ছে বলে রাষ্ট্রদ্রোহ, তাই তো? তাই বাঙালির পক্ষে, বাংলার পক্ষে স্পষ্ট বাংলা ও বাঙালির শত্রুদের বিরুদ্ধে আমরা সকলকে ভালোবাসি ইত্যাদি এই টাইপের নয়, ঠিক আছে? আমরা সকলকে ভালোবাসি টাইপের, এই টাইপের করে গোদা গোল গোল কথা নয়। যারা বাংলা ও বাঙালির শত্রুদের সঙ্গে শত্রুতা করবে তাদের পাশে বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে, সেটা বাংলা পক্ষ। এবং লাস্টে একখানা তাহলে রাষ্ট্রদ্রোহিতার কাজ করি, এবং আপনারাও সাথে করুন। আমার গলা ভালো না, আপনার গলা ভালো না, নিজের মায়ের ভাষায় রবীন্দ্রনাথের গান গাইবেন, গলা আবার ভালো খারাপ হতে হবে নাকি? সব শব্দ জানতে হবে না, একটু মুখে মুখে মেলান। আমিও প্রতিটি শব্দ জানি না, আমি এখানে গুগলে ওই ব্রাউজারে খুলে রেখেছি, আমিও দেখে দেখে গাইব, ঠিক আছে? দেখে গাইব, ঠিক আছে? শুরু হোক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে,
ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি, হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। ও মা ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমার এই খেলা ঘরে শিশুকাল কাটিল রে, তোমারই ধুলা মাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কি দীপ জালিস ঘরে, মরি হায় রে মা তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কি দীপ জালিস ঘরে। তখন খেলাধুলা সকল ফেলে তোমার কোলে, ও মা তোমার কোলে ছুটে আসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধেনু চড়া তোমার মাঠে পারে যাবার খেয়া ঘাটে, সারাদিন পাখি ডাকা ছায়ায় ঢাকা তোমার পল্লী বাটে। তোমার ধানে ভরা আঙিনাতে জীবনের দিন কাটে, মরি হায় রে মা তোর ধানে ভরা আঙিনাতে জীবনের দিন কাটে। ও মা আমার যে ভাই তারা সবাই তোমার রাখাল, ও মা তোমার রাখাল তোমার চাষি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা তোর চরণেতে দিলে মেই মাথা পেতে, দেগো তোর পায়ের ধুলা সেজে আমার মাথার মানিক হবে। ও মা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে, মরি হায় রে ও মা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে। আমি পরের ঘরে কিনবো নার মাতর ভূষণ, ও মাতর ভূষণ বলে গলার ফাঁসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রাষ্ট্রদ্রোহী রবীন্দ্রনাথের
সোনার বাংলা গেয়ে দ্রোহ শুরু করুন। জয় বাংলা।